যে কোনো ভালো কাজ যেটা ইসলামের জন্য সেটা ভালো লাগে। এইটা আসলে এই অনুভূতিটা অনেকেরই আছে, কিন্তু সবসময় অনুভূতির সাথে কাজের যদি মিলন হয় তাহলে এটা ভালো হয় আর কি সবার। যেমন এই জায়গা থেকে দুটো ইন্টারন্যাশনাল বিজনেসের স্টুডেন্ট, ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স, দুইটা স্ট্রিম আলাদা বলা যায়, কারণ আমরা মোরালেস ট্রেড, ইন্টারন্যাশনাল বিজনেস স্ট্র্যাটেজি, এমএনসি এগুলো নিয়ে আমাদের মূলত পড়াশোনা করবো, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ভ্যালু চেইন ম্যানেজমেন্ট। হাওয়ার আমার জন্য সুবিধা হয়েছে এগুলো, কারণ আমি লিংক করতে পারছি। তো উনি আসবেন, আপনারা কেউ আমাদের সাথে জয়েন করতে পারেন। আচ্ছা, এখানে গোলাম যদিও অটোমান এম্পায়ার নিয়ে আমার স্টাডি করেছি, কিন্তু আজকে এত বেশি ইয়া না, জাস্ট ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স নিয়ে ওরা কি করেছে আমি যতটুকু জানি অতটুকু, বাট ফুল গবেষণা করে বললে অনেক কম সময় লাগবে। সো অটোমান এম্পায়ারকে বলা হয় ওয়ার্ক বেস সিভিলাইজেশন। ওয়ার্ক বেস সিভিলাইজেশন মানে ওয়ার্ক কালচারটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শুরু হয়েছে। তার আগেও ছিল একটু ডিফারেন্ট সোশ্যাল সিকিউরিটি সিস্টেম ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রথম যে কুবা মসজিদ, ওটাই প্রথম ওয়াকফ। কারণ হচ্ছে ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে করতে চাই, ফ্রি হিসেবে নিতে চাই, সেন্স করে দেন হচ্ছে এটা মানুষের জন্য করে দিয়েছে আমি যতটুকু জানি। এখানে আপনার শুধু করে দিয়ে তারপর হচ্ছে একজন ইহুদি রাবাই, যে পরে মুসলিম হয়েছে এবং পরে যুদ্ধে মারাও গিয়েছে, ভেরি মানে ওই টাইমটা হচ্ছে খুবই ট্রানজিশন টাইম ছিল, এবং মদিনার ইহুদি রাবাই ছিল, যে বিশাল বড় জায়গা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ইসলামের জন্য দিয়ে দিয়েছে, এবং পরবর্তীতে উনি মারা গিয়েছে, শহীদ হয়েছে আসলে যুদ্ধে। তখন থেকে যদি আমরা চিন্তা করি, তার পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে পানি কূপ, যেটা যেহেতু মুসলিমদের কষ্ট হচ্ছিল, একজন ইহুদি এটা ওনার, সো যদি চিন্তা করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরবর্তী সময়ে ওয়াক বেস কালচারটা স্ট্রং ছিল, স্ট্রঙ্গার হয়েছে অটোমান এম্পায়ার। সো ওয়াক is a strong, I think, one of the major components of Islamic social finance. Okay, so change হচ্ছে কারণ এটা মনে হবে নতুন, কিন্তু আসলে এটা নতুন না। এটা অটোমান এম্পায়ারের ইতিহাসে এটা হচ্ছে one of the major pillars যে অটোমান এম্পায়ারটা টিকে রাখার পেছনে। সো এটাকে থার্ড সেক্টর বলা হয়। থার্ড সেক্টর কিন্তু পাবলিক, প্রাইভেট এবং চ্যারিটি। সো ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স ইজ মোর অন চ্যারিটি। সো এবং এটা একটা সাস্টেইনেবল ফাইন্যান্স। এটা সাস্টেইনেবল ফাইন্যান্স ইন এ সেন্স যে মানুষজন দান করবে এবং সেটা দিয়ে কোনো রিটার্ন দিবে না, আর যদি রিটার্ন নেয় সেই রিটার্নটা আবার দানের মধ্যে যাবে। সো ইটস এ সাইক্লিক্যাল প্রসেস। মানে আমাদের আসলে শ্রেষ্ঠত্ব বা এইসব জিনিস থেকে একটু দূরে আসতে হবে, মানে আই এম দ্য বেস্ট বা এই টাইপের কনসেপ্ট থেকে। ইসলামের আগেও কিন্তু ইসলাম না, সরি, হযরত মুহাম্মদ ইসলামের আগে, ইসলাম তো হযরত আদম আলাইহিস সালাম থেকে আগেও বিভিন্ন সিভিলাইজেশনে সোশ্যাল সিকিউরিটি সিস্টেম, মানে এক এক গ্রুপের বা একটা গোষ্ঠীর সিকিউরিটি সিস্টেম বা নিজেদেরকে কোঅপারেশন এগুলো ছিল। বাট ইসলাম পার্টিকুলারলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ওই পিরিয়ডে এটাকে ইনস্টিটিউশনাল ফরম্যাট দিয়েছে এবং এটাকে মানুষজনকে অ্যাওয়ার্ড করেছে, এবং এটা ভেরিয়েশনটা বেশি ছিল। আগে ছিল কনফাইন্ড হতে একটা গোষ্ঠী নিজেদের ইন্দোনেশিয়া, এই দুইটা হচ্ছে G20 এর মধ্যে আছে। বাট ইন্দোনেশিয়াটা অনেকেই জানে না ওরা কিভাবে G20 তে আসলো। তার অন্যতম কারণ হচ্ছে ডেফিনেটলি ট্যুরিজম, ইন্টারন্যাশনাল বিজনেস, এগুলো অনেক একদম থেকে বলা যায়। বাট G20 এর মধ্যে যতগুলো কান্ট্রি আছে তার মধ্যে ইন্দোনেশিয়া ইজ এ মুসলিম মেজরিটি কান্ট্রি, কিন্তু ওখানে ওয়েলথের রিডিস্ট্রিবিউশন অনেক ভালোভাবে হচ্ছে। বিকজ আমার জানা মতে ওখানে প্রত্যেকটা উপজেলায় যাকাত ইনস্টিটিউশন আছে গভর্নমেন্ট, যেটা ইসলামের শুরুতে গেছে, যেটা অনেকেই হয়তো জানে। বাট আমার জানা মতে আমার কাছে একটা পেপারই আছে, এবং ইন্দোনেশিয়ান স্টুডেন্টরা ছিল তুর্কিতে আমার ইউনিভার্সিটিতে পিএইচডি করছে। সো ওরা বলছে যে আমাদের প্রত্যেকটা উপজেলাতে জাকাত ইনস্টিটিউশন আছে, আমরা জাকাত কালেক্ট করে এটা রিডিস্ট্রিবিউট হচ্ছে। সো দ্যাট হচ্ছে
মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন, ইসলামিক মাইক্রোফাইন্যান্স এখন হাইলি গ্রো করছে, ক্যাশ ওয়ার্ক বেসিস অফ, যেটা নিয়ে আলোচনা করবো, বাট এখানে আরো বিষয় আছে। রিচ করেছে অ্যাটলিস্ট যাতে কিছু মিনিমাল সাপোর্ট পায়, কারণ ক্যান্সার টাকা দিয়ে সাপোর্ট দিয়ে তুলানো যাবে। সো যাও, আমাদের কাছে যারা রিচ করে আমরা ওটাকে মার্কেটিং করে দিই। এখনো পর্যন্ত প্রায় 100 কাছাকাছি মানুষজনকে আমরা বিভিন্ন মানে 5-10 হাজার এরকম স্কেল আমরা হেল্প করেছি। তারপর আমরা বিভিন্ন স্ক্রিনিং প্রোগ্রামে আনছি। এটাও ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স বলা যায়, কারণ ইটস এ চ্যারিটি। এবার আসি, এই সাইক্লিক্যাল প্রসেস, ইকোনমিক প্রসেস যদি না থাকে, ইট ইজ নট এ সাস্টেইনেবল। মেবি সামওয়ান একটা ওয়ার্ক করেছে, সেটা তার ছেলে মেয়েরা এসে পরবর্তীতে এটা কন্টিনিউ করবে কি করবে না, এরকম অনেক আমরা জানি। শুধু কয়েকটা আনসারিয়া বা এরকম কয়েকটা আমাদের কাছে আছে যারা আসলে রিয়েলি আঞ্জুমানে মুফতিদুল ইসলাম বা সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, বেশি না কিন্তু। তারপর হচ্ছে সোশ্যাল এখানে লিঙ্ক টু অ্যাওয়ারনেস, এডুকেশন, ট্রেনিং, অনেক কিছু ব্যাপার আছে, এবং রিলিজিয়াস টিম। এই দুটো করবো জি জি জি, ফর এনরিচমেন্ট অফ দ্য শিওর শিওর। আমরা ছোটবেলা থেকে গ্রামে যে জিনিসটা ওয়াকফ সম্পর্কে বুঝে আসছি সেটা হলো মসজিদের ল্যান্ড ওয়াকফ করা হয়। হ্যাঁ, এটা একটু পরে ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে তো পরেই পাবো। সেই কনটেক্সটে হলো যে এখানে তো শুধু গরিবরা নামাজ পড়ে না, সো হাউ? ওকে, হ্যাঁ, আচ্ছা, এবার আসি। সো রিলিজিয়াস পারপাসেস, সো অটোমান এম্পায়ার এবং তার আগে, অটোমান এম্পায়ার না বলি, সেলজুক এম্পায়ার এন্ড বিফোর দ্যাট ফাতিমি, বিফোর দ্যাট বা এর আগে যদি বলি আব্বাসিদ খলিফেট, উমাইয়াদ খলিফেট, বা যেটি বলি দেখো, বা ডাইনেস্টি যেভাবে বলি, কারণ 4 খলিফাস এর পরে আসলে মোর অর লেস ডাইনেস্টি বেস হয়ে গেছে। রিলিজিয়াস পার্টি হোল্ড করে ভিতরে আইডিওলজি হোল্ড করে, এটা আমার কনসেপ্ট। যদিও আমাদের বিভিন্ন সময়ে ছাত্রলীগ করা লাগছে ফলে থাকতে, এটা অস্বীকার করার কিছু নেই। হ্যাঁ, তারপর হচ্ছে টিচার হওয়ার সময় লিঙ্ক করা লাগছে, সেকেন্ড হওয়ার পর বিবিএম মিলে, এখন এগুলা অস্বীকার করার কিছু নেই। কিন্তু এটা তো সিস্টেম না, সিস্টেম ফেলিয়ার। হাওয়ার, এবার যদি বলি, সেটা হচ্ছে জেনারেল ওয়াকফ ইন অটোমান এম্পায়ার এডুকেশন এন্ড রিলিজিয়াস ইনস্টিটিউশন ছিল, মানে মসজিদ, মাদ্রাসা, তারপর আরো হসপিটালস ছিল, লজেস ফর ট্রাভেলার্স যেটাকে কারাভানসারাই বলে, যে যারা হচ্ছে কারাভান, মানে কারাভান মিন্স হচ্ছে ট্রেডিং, ও নিয়ে আসবে, ওরা কোথায় থাকবে, কোন একটা জায়গা তো থাকতে হবে, কারণ ইটস বিগ ইয়ে আছে। কারণ আর অটোমান এম্পায়ারের সাথে হচ্ছে পৃথিবীর সকল এম্পায়ারের কম বেশি ট্রেড হতো। সো কারাভানসারাই যে, এবং এটা হচ্ছে ওয়াকফ বেস ছিল, ওখান থেকে জেনারেট হলো যে প্রফিটটা সেটা আবার রিডিস্ট্রিবিউট। দেন সাইড ওয়ার্ক, এখন সাইড ওয়ার্ক আমরা গভর্নমেন্ট করছে, ওই সময় সাইড ওয়ার্কের আছে, আমরা কখনো ইয়ে করেছি মাশাআল্লাহ, দে আর ডুইং গুড, মানে প্রতিদিন। সো ইটস আ ওয়ার্ক, ইটস আ বিউটি অফ ওয়ার্ক কালচার, as well as মানে বিউটি অফ ইসলাম। হ্যাঁ, এখন নিয়ত বা আল্লাহ ভালো জানে, বাট আমার ভালো লাগছে। দেন হচ্ছে স্কলারশিপ, যেটা এই যে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট ইজ ডুইং, ইটস আ ওয়ার্ক। সো এবার ইনজিউর বার, যেটা সবচেয়ে বিউটিফুল ইন অটোমান এম্পায়ার, there are almost 9,000 general waqf based in Istanbul, Bursa, Konya, and 9,000 waqf, maybe more. So injured birds এর জন্য ধর আমি আমার কাছে 1 লাখ টাকা আমি দিয়ে দিলাম, আমি একটু ডিটেইল করছি, সরি যদি বেশি হয়। ধরেন পাখিটা অনেক সময় হচ্ছে ইয়া হয় না, পা ছিঁড়ে যায়, ইয়া হয়ে যায়। ইনজিউর্ড বার্ডের জন্য আমি 1 লাখ টাকা দিয়ে 2 জনকে রিক্রুট করলাম 2 বছরের জন্য। তোমাদের কাজ হচ্ছে এই মাসে একটা পাখি পাও, 2টা পাখি পাও, তাদেরকে তোমরা এই তোমরা দুইজন 2 বছরে এই কাজটা করো। এটা নট ম্যান্ডেটরি, বাট এটা তোমাদের নিয়ে মানে কাজের মধ্যে রাখো যে এই 2 বছরে তোমরা এই 1 লাখ টাকাটাকে এই কাজে ব্যয় করো, এর বাইরে। এই ধরনের সিস্টেম অটোমান এম্পায়ারে ছিল। তারপর হচ্ছে স্টিল নাও বিড়ালের খাবার, বিড়ালের জন্য আলাদা করে একটা ঘর প্রত্যেকটা রোডে, প্রত্যেকটি ইউনিভার্সিটিতে আপনারা দেখতে পাবেন যদি ইস্তাম্বুলে কখনো যান। প্রত্যেকটা বড় বড় রোডে, ইভেন ছোট রোডেও দেখবেন যে রোডের পাশে করে বিড়ালের জন্য ঘর আছে, খাবারের জন্য, এগুলো কিন্তু ওয়াকফ। সো এটা কিন্তু অনেক আগে থেকে অটোমান এম্পায়ারে ছিল। তারপর হচ্ছে ফ্রেশ এয়ার,
এটা এটা একটা বিউটি অফ ইসলাম এন্ড বিউটি অফ অটোমান কালচার, যে আমি একটা বাগান করে দিব, এই বাগানে এটার পরিচর্যা বা এরকম আরো অনেক, ওগুলো 9000 এত ভ্যারাইটি। ইনশাআল্লাহ আমার এটা নিয়ে একটা কাজ নিয়ত আছে। আমার আলহামদুলিল্লাহ একটা পেপার জার্নাল অফ ইসলামিক মার্কেটিং এ পাবলিশ হয়েছে, গুড জার্নাল, মেবি আপনারা জানেন, আপনি জানেন জার্নাল অফ ইসলামিক মার্কেটিং, সিকিউ2 জার্নাল। আমি ইসলামিক ব্যাংকিং নিয়ে কাজ করেছিলাম মূলত, ইজ ইট এ কনভেনিয়েন্স অর পারসিভ শরিয়া কমপ্লায়েন্স, এরকম আর কি। যাও এটা থিসিসের একটা পার্ট ছিল। আরেকটা ইসলামিক কোয়ার্টারলি জার্নালে পাবলিশ হয়েছে, যে এটা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমি আমুদুল্লাহ সাহেবের সাথে শেয়ার করার নিয়ত আছে, আমার অলরেডি ফ্রেন্ড শেয়ার করেছি। ওটা ছিল যে ওই জোসেফ সুলপিটার, আপনার নাম শুনেছেন, যারা বিজনেসে অন্টারপ্রিনিয়রশিপের সঙ্গে যে দিয়েছে, উনি হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। উনি ওনার জীবনের শেষের বই, যেটা সবচেয়ে বেশি সারা পৃথিবীতে পড়ানো হয়, ওখানে বলছে 700 থেকে 1200 শতাব্দী হচ্ছে সারা পৃথিবীর জন্য অন্ধকার যুগ। আসলে এটা যত বেশি মানুষ করুক তত বেশি ইসলামের সৌন্দর্য মানুষের কাছে যাবে। ইনশাআল্লাহ আমরা এটাই করতে পারি। এবার আসি ক্যাশ ওয়ার্ক, which is a debatable but which is needed and why. ক্যাশ ওয়ার্ক আমরা বলতে পারি ইসলামিক মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন অফ অটোমান এম্পায়ার। এখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার উসুলুল ফিক, ওনার যে বলতে গেলে উনি প্রথম ইমাম ইন এ সেন্স কাজ করছে করুক। কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয়, আমার ছোট জ্ঞানে, যেহেতু আমি এগুলো নিয়ে ভাবি, একটা গ্রুপ কোরআন হাদিস, ওকে কোরআন হাদিস, কিন্তু কতজন কোরআন হাদিসের আসল রহস্য জানে বা বুঝে, নাকি শুধু পড়ি আমরা? আমার কাছে মনে হয় শুধু আমরা জানি, জানার পর ওটা শেষ। নামাজ দোয়া পড়ছি, কিন্তু জানার পরে না ওটা শেষ হয়ে যাচ্ছে। মানে একটা হাদিস জানছি, জানার পরে ওটা মাথা থেকে শেষ, আরেকটা জিনিস আসছে। কিন্তু এটা নিয়ে ভাবার যে বিষয়টা আছে, এটা আমার মনে হয় না, আমারও নিজেরও হয় না। হাদিস জানতেছি, খুব ভালো লাগতেছে, কিন্তু নেক্সট ডে ওই হাদিস মাথা থেকে চলে গেছে। তো একটা গ্রুপ কোরআন হাদিস, ওকে ফাইন, কিন্তু ইসলাম যে, তাহলে ইমাম বুখারী, উনি কেন বুখারা থেকে মদিনা গিয়ে পড়াশোনা করে হাদিসগুলো সংকলন করেন? বিকজ হি ফেল্ট যে ইসলামের জিনিসগুলো স্ক্যাটার্ড হয়ে আছে, ইট নিডস কম্পাইলেশন। ইটস এ ওয়াকফ, মানে সাদাকা। আমরা যদি বলেন যে কোরআন হাদিস, অনেকে বলতেছে সাহাবীদের জীবনে কি আজ থেকে ইভেন 200 বছর আগেও মানুষজনের কাছে অ্যাভেলেবল ছিল? বা আমি নিজেও তো অনেক সাহাবী বা আমার জীবনী এরকম সংকলন কি করেছে, মনে হচ্ছে সাহাবীদের জীবনী ওকে হতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে, তার আগে কি ইসলাম ছিল না? তাহলে ইসলাম ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। তার মানে হচ্ছে এই জ্ঞানটাকে সংরক্ষণ করতে হবে। তো এই জায়গাতে ক্যাশ ওয়ার্ক নিয়ে যে ফার্স্ট যে বিষয়টা, ইমাম আবু হানিফা উনি বলছে মুভেবল কোনো আইটেম ওয়ার্ক হতে পারে না, যেটা ইট শুড বি স্টেবল আইটেম, ফিক্স আইটেম। কিন্তু ওনার 3 জন ছাত্র ছিল। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আমি যেটা বলি আপনারা যখন ডিসএগ্রি করবেন অনেকে, তখন তার মানে আমারটাকে সরে আসতে হবে। অনেক সময়, সব সময় না। সো ইমাম হাসান আশ-শাইবানি, তারপর হচ্ছে ইমাম আবু ইউসুফ, ইমাম জুফর, 3 জন ছিল ওনার বিখ্যাত স্টুডেন্ট, যার সাথে ওনার ডিবেট হতো। এবং অনেক জিনিস ইমাম আবু হানিফা চলে আসতো যে না ঠিক আছে, যখন 3 জনের মধ্যে 2 জন। সো ওই জায়গাতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আর বেশি ওদের সাথে ডিবেটে যায় না, as far as আমার জানার মতে। দেন এই ক্যাশ ওয়ার্ক সিস্টেমটা, মানে আপনি একটা ক্যাশ দিয়ে কিছু একটা করুন। এবার রিলিজিয়াস ইনস্টিটিউশন বা পুকুর বা পানি, এখানে রিচ ম্যানও খেতে পারে, পুয়ার ম্যানও খেতে পারে। কিছু জিনিস নট নেসেসারিলি যে এটা ওই পার্টিকুলার গ্রুপের জন্য হতে হবে। রিলিজিয়াস ইনস্টিটিউশন তো, বা একটা এডুকেশন বা হসপিটাল, এটার জন্য নট নেসেসারি যে শুধু পুয়ারই হতে হবে, বাট বলছি ইট শুড সাপোর্ট টু পুয়ার, নট মাস্ট। মেবি আই এম নট। তো এই জন্য দেখা যাচ্ছে একটা মসজিদে তো সবাইকে করতে হবে, ছোট বাচ্চা থেকে শুরু করে বড়কে, এটা তো ম্যান্ডেটরি ইসলামের জন্য। এই জন্য কিছু ওয়াকফ আছে না, যেমন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে ইহুদির কাছ থেকে কোটটা কিনেছিল, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইছে যে মানে জানতে চাইছে আমি কি ওই কূপ থেকে পানি খেতে পারি। বলেছে তুমি পানি খেতে পারো, মালিক হিসেবে চিন্তা না করো, তুমি অ্যাজ এ তোমার নিড আছে পানি, এই জন্য তুমি এটা নিতে পারো।
রাসূল কত সুন্দর করে বলেছে। সো বিষয়টা হচ্ছে এখন এরকম, এখন ওই কূপের পানি তো আমারও দরকার, মেবি আই এম এ রিচ ম্যান বাট আই নিড ওয়াটার টু সার্ভাইভ, ওই অ্যাঙ্গেল থেকে আর কি। এবার ক্যাশ ওয়ার্ক নিয়ে যে ডিবেটটা যদি সুযোগ থাকে দিব, যে কেন এই মাইক্রো ফাইন্যান্স সিস্টেম ইজ নট গুড, নট ফ্রম রিলিজিয়াস, মানে নট অনলি ফ্রম রিলিজিয়াস, ইভেন এন্টারপ্রেনিউরশিপ পয়েন্ট অফ ভিউ, এটা নিয়ে ইনশাআল্লাহ একদিন আলোচনা হবে। যেটা বলতে চাচ্ছিলাম, সো ওই ক্যাশ ওয়ার্ক ফের বিষয়টা হচ্ছে আমি 10 লাখ টাকা দিলাম, 3 জন এটাকে ম্যানেজ করবে, এই 10 লাখ টাকাটা 100 জন মানুষকে দিবে 10,000 করে, যারা ফার্মার, যারা ক্রাফটসম্যান, যাদের রিয়েল প্রোডাকশন পয়েন্ট আছে, নিড আছে টাকা, ওরা এখন সমস্যা হচ্ছে ফিক্স করে দেওয়া হতো, এই ইন্টারেস্ট বলবো না, ওরা প্রফিট বলতো আর কি, বা ইসলামিক ব্যাংকে প্রফিটই বলতো, রাইট? এখন ফিক্স করে দিতে, ফিক্স কত? 10 থেকে 15%, যেটা কিন্তু শিবজাদে মুহিউদ্দিন এফএনদির পয়েন্টটা ঠিক আছে, এটা কিন্তু ইউজের এতে চলে যাচ্ছে। এখন কথা হচ্ছে এটা কেন ডেঞ্জারাস, মানে প্রহিবিটেড, ডেঞ্জারাসলি প্রহিবিটেড, মুসলিমরা প্রহিবিটেড, মুসলিমদের জন্য। সো এটা কারা নিছে? ইহুদি। সারা পৃথিবীর ইকোনমিক সিস্টেম ইহুদিরা কিন্তু এই 200 বছরে ধরে নেয়। সে লং ব্যাক ইহুদিদের মানে মার্কেট যে ইকোনমিক বা ক্যাপিটাল স্ট্রাকচারটা ইহুদিরা অনেক আগে থেকে এটা ধরে আছে, কারণ তারা পলিটিক্যালি ভালো অবস্থানে নেয়, বাট যেহেতু ইউজুয়ালি ওদের ওখানে সরাসরি বলা ছিল না, এটাকে ওরা বলা থাকলেও ওরা ওটাকে ইয়া করে। সো ওই সময় এখন দেখা যাচ্ছে জিউসদের কাছ থেকে নিলে 15-20-30% পর্যন্ত কারজাবির শিষ্য, মানে ইউসুফ আলী কারজাবি আর মনজুর কাফ পূজা হচ্ছে আজকে তার এই কাতারের যে ইকোনমিক স্ট্রেংথ, লিগ্যাল জুরিসডিকশন নিয়ে কাজ করেছে। আপনারা জানেন ইউসুফ আলী কারজাবি আর মনজুর কাফ, প্রফেসর মনজুর, আমি ওনার ছাত্র আলহামদুলিল্লাহ। তো ওনাকে ইনশাল্লাহ, ওনার বয়স প্রায় 90 কাছাকাছি। হ্যাঁ, বাট যেটা বলতে চাচ্ছি, সো ওই এসএমই ডেভেলপমেন্টের জন্য ক্যাশ ওয়ার্কটা খুবই দরকার ছিল। এখন এখানে অনেকগুলো ব্যাপার আছে, রিলিজিয়াস সেন্সিটিভিটি আছে, অনেক কিছু আছে। ওই প্রফিটটা নিয়ে এখন আমরা কাজ করতে পারি, এটা নিয়ে কিন্তু অনেক ডিবেট হয়ে যাচ্ছে, বিভিন্ন সময় রিফরমেশন হয়েছে। প্রফিটটা 15% ছিল, 12% আনছে, 10% আনছে, এরকম করে কিন্তু চালাইছে। এবং ওই ফিক্স করাটা তো ইসলামের সাথে যায় না, কিন্তু সামহাও এটা সাস্টেনেবিলিটির জন্য ওরা এটা চালাই গেছে। পার্টিকুলারলি বুরসা, ইসলাম তো ছিল, বাট বুরসা ছিল মেইন সেন্টার পয়েন্ট, যেখানে প্রফিট রেটটা সবসময় কম রাখতো, 10% এর উপরে বেশিক্ষণ যায়, এটা নিয়েও ইয়ে আছে। হাউবার এই ক্যাশ ওয়ার্কটার কারণে এই অটোমান এম্পায়ারের এসএমই 300-400 বছরে স্ট্রংলি চলেছে। তো এই ক্যাশ ওয়ার্ক বলতে ইসলামিক মাইক্রো ফাইন্যান্স। এখন ইনশাআল্লাহ আমরা ইসলামিক মাইক্রো ফাইন্যান্সে শুধু কর্জাল হাসানা দিয়ে হবে না, শুধু কর্জাল হাসানা দিয়ে ইসলামিক মাইক্রো ফাইন্যান্স কিন্তু আগানো যাবে না, ইটস নট এ সাস্টেইনেবল। আপনি এটা এই যে আমরা ইনশাআল্লাহ টুকটাক আমরা এই ফাউন্ডেশনটা বলছি, এখানে আমার মনে হয় জিএসআইএসএফ এর একটা লক্ষ্য হতে পারে এই যে এক্সপার্ট গ্রুপ তৈরি করা, মানে নিজেরা হওয়া, দেন হচ্ছে এক্সপার্ট গ্রুপ তৈরি করা। এটা না হলে আমাদের শত শত মানুষ লাগবে, আমাদের শত শত মানুষ লাগবে, কারণ কি ইসলাম অনেক বিস্তৃত জিনিস, এই জন্য শত শত যত মানুষ হবে ইনশাআল্লাহ। আমার মনে হয় জিএসএফ থেকে আমরা এই যে যেটা বলছি, আমরা একটা ট্রেনিং গ্রুপ বা সামওয়ার এটা আমাদেরকে ইনশাআল্লাহ করতে হবে। আর অ্যাওয়ারনেস ইজ এ কি। থ্যাংক ইউ ভেরি মাচ। Sounds like a wonderful interactive হবে আর কি। কিছু লাস্ট প্রশ্ন, এখন প্রশ্ন, হ্যাঁ প্লিজ। জামশেদ ভাইয়ের প্রেজেন্টেশনে যদি প্রশ্ন থাকে, এটা আরেকটা বিষয় হলো আমরা কিন্তু প্রেজেন্টেশন নিচ্ছি, একটা গোল আছে, ওখান থেকে ইনসাইটসটা আমরা আমাদের পলিসিতে অ্যাডপ্ট করতে চাই। সো এগুলো আপনারা একটু নোট রাখবেন, আমাদের যখন আফটারনুন সেশনে আমাদের পলিসি ফ্রেমিংটা আছে, যেন আমরা ওখানে এটা ইনকর্পোরেট করতে পারি। থ্যাংক ইউ। জি প্লিজ। এগুলো নিয়ে আমরা মুসলিম কান্ট্রি, কিন্তু ইসলামিক বিষয় নিয়ে কাজ করার ইনভলভমেন্ট আমাদের ছিল না আসলে। এখন সামনে হবে কিনা তাও উই আর ইন ডাউট স্টিল। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে অ্যাওয়ারনেস এর জন্য এই বিষয়গুলো আপনি যেভাবে বলেন রুটটা, যে কোত্থেকে এটা কিভাবে আসছে, আসলে এইটা কালে এই আইডিয়াটা না থাকলে যেটা হয়, আমরা কোন দিকে যাচ্ছি, হতে পারে আমরা ট্র্যাক আউট হয়ে যাচ্ছি কখনো কখনো। ওই যে বললাম মালয়েশিয়া যদিও হাব এখন ইসলামিক ফাইন্যান্সে, কিন্তু মালয়েশিয়া এমন একটা দেশ যেখানে সবকিছু জায়েজ। আমরা ইসলামিক স্পিরিট তো সবকিছুকে জায়েজ করার সুযোগ নেই। আপনি 10 জন ইসলামিক স্কলারকে হয়তো ইসলামিক চাকরি ফোন দিল, দিয়ে একটা মুডের ব্যাপারে জিজ্ঞাসা করলো, হয়তো 5 জন পঞ্চম
পার্সন বললো যে এটা ঠিক আছে, তো এই যে পঞ্চম পার্সন র্যান্ডমলি ঠিক আছে বলে আপনি এটা জায়েজ বানিয়ে এখন আপনি মার্কেটে নিয়ে আসলেন। তো এই ধরনের কিছু প্রবলেম থাকার কারণে আমার মনে হয় আলটিমেট যে ট্রাস্ট, ক্রেডিবিলিটি দুই পক্ষ থেকেই আসছে, যারা ফাইন্যান্স করবে, যারা রিসিভ করবে, এই জায়গাটা আমাদের অনেক বেশি ওয়ার্ক করা দরকার হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ থেকে। এটা আমাদের নাই, শুধু বিজনেস পার্সপেক্টিভ থেকে আছে, কিন্তু হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ থেকে না আসলে মানুষের ক্রেডিবিলিটি সম্ভব না। তো এটার জন্য আমার মনে হয় যে এই অ্যাওয়ারনেস এর জন্য অথবা এই আইডিয়াটা নিয়ে কিছু ফোরাম থাকা উচিত, ওয়ার্কশপ, সেমিনার, এইগুলো থাকা উচিত ফার্স্ট, তারপরে উই শুড গো ফর অপারেশন। আমি যদি একটু কমপ্লিমেন্ট করি, বাংলাদেশে ওয়াকফ নিয়ে একদম নাই। তারপর হচ্ছে আপনার ফসলের যেটা উসর, সেটা নিয়ে একদম নাই। উসরটা কিন্তু আমি দরিদ্র হই, ধনী হই, যাই হই না কেন, আমাকে 1/10 অথবা 1/20 দিতেই হবে, কিন্তু এটার একদম প্র্যাকটিসটা নাই। বাংলাদেশে প্রপার্টি ইরাডিকেশনের কথা বলেন, যেটাই বলেন, কাজে নামতে গেলে সবার প্রথম যে সমস্যাটা হয়, আমার একটা স্পেসিফিক জায়গা নেই, একটা ল্যান্ড নাই, একটা হাউস নেই, যেটা সবচেয়ে বেশি মানে এই প্রবলেমটা সলভ করা যায় ওয়াকফের মাধ্যমে। তো এই যে আমাদের সম্মানিত ভাই যেটা বললেন যে ওয়াকফ মানেই বুঝি মসজিদের জন্য আমি কিছু জায়গা দিয়ে দিলাম, সবাই মিলে নামাজ পড়বো। তো এই ওয়াকফটাকে, এটাকে আমি বলতে পারি একটা আন্দোলন হিসাবে আসতে পারে। এটা অনেক প্রবলেম সলভ করা যায়, ইজিলি সলভ করা যায়, এবং এটা একটা সাস্টেনেবল। এই ব্যাপারে আসলে কোনো প্রপোজিশন বা কোনো ইনশাআল্লাহ আমরা জিএসআই সেট থেকে ইনশাআল্লাহ আমরা আসব। এটার জন্য ভাই আমার মনে হয় কি, আমি যেটা ফিল করি, we need more research. অটোমান এম্পায়ার বা পৃথিবী বা সেলজুক এম্পায়ারের সময় কে ছিল? ওমর খৈয়াম ছিল, ইমাম গাজ্জালি ছিল। মানে বিষয়টা হচ্ছে এরকম, আমরা এই 200 বছর কিভাবে গ্যাপ হয়ে গেল আমাদের জন্য, বিকজ আমরা হচ্ছে রিসার্চ ইনভেস্ট করি। আপনাদের একটা জিনিস বলি, আন্দালুসিয়াতে 1500 শতাব্দীতে, মানে জাস্ট বিফোর, এই জন্য আমাদের অনেক নলেজ, মানে বাগদাদে ধ্বংস হয়ে গেল, বিশাল একটা নলেজ কর্ডোবাতে ছিল। ওটা থেকে পরবর্তীতে ওয়েস্টরা যেভাবে অ্যাচিভ করতে পেরেছে, আমরা তো ওখান থেকে পালাই চলে আসতে পেরেছি, অটোমানরা হেল্প করেছে এই জন্য অটোমান এম্পায়ার। সো আমাদের মনে হয় বাংলাদেশে যেটা আমাদের সবচেয়ে বড় অভাব, যেটা যদি এটা সলিমুল্লাহ সাহেব অনেক বলেন, সেটা হচ্ছে ট্রান্সলেশন। নলেজ কিন্তু স্প্রেড হয় বা তৈরি হয় ট্রান্সলেশনের মাধ্যমে। আমাদের মনে হয় আমরা এই ট্রান্সলেশনের জন্য বা রিসার্চের জন্য যে আসিফো সেন্টার ফর জাকাত, উই নিড ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। অ্যাট লিস্ট যেটা আমি আহমদুল্লাহ সাহেবকে ইনশাআল্লাহ বলতাম আগে, এখানে বলে দিচ্ছি যে যদি উনি নেন, যেহেতু ওনার একটা অ্যাকসেপ্টেন্স আছে, মানে আমাদের দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে রিডার দরকার। আমার ট্রান্সলেশন ধরেন 100 বই করলো, কিন্তু রিডার যদি না পায় তাহলে তো লাভ নেই। সো মূলত হচ্ছে ইসলামের যে এরিয়া, ইসলাম না, নলেজের যে এরিয়াগুলো আছে, যেগুলো এই যে হিস্ট্রিক্যালি ইসলাম মুসলিমরা কন্ট্রিবিউট করেছে, ইবনে সিনা, ইমাম গাজ্জালি, আল ফারাবি বা ইমাম আবু হানিফা, হাসান আশ-শাইবানির যে বইটা আছে, ইয়ানি পার্টিকুলারলি কিভাবে ইনকাম হবে এবং কিভাবে এক্সপেন্ডিচার হবে, সেটা কিন্তু চমৎকার একটা বই আছে। আমি জানি না আপনারা অনেকে পড়েছেন কিনা, কারণ আমি ইসলামিক ইকোনমিক্যাল থট হিস্ট্রিতে আলহামদুলিল্লাহ 98% পেয়েছি। আমার যিনি টিচার, তিনি হচ্ছে মেহমেদ বুলুদ, ইজ ভেরি ক্লোজ টু এরদোয়ান। ইনশাআল্লাহ আমার প্ল্যান আছে ওনাকে ইনভাইট করার এই বছর ইনশাআল্লাহ। ইজ ভেরি ক্লোজ টু এরদোয়ান, এবং তাকে এমপি হতে বলছে এরদোয়ান, কিন্তু সে হয়নি। সে ভাইস চ্যান্সেলর ছিল আমাদের ইউনিভার্সিটি, উনি আমার ডিরেক্ট শিক্ষক। তো উনি পার্টিকুলারলি যেটা বলছে, ইসলাম আসলে যেটা হয়েছে কি, আমাদের ওই নলেজ গ্যাপ হয়ে গেছে অনেক, যেটা ইনশাআল্লাহ আমরা এই পলিসি একটা পার্ট রাখতে পারেন, হাউ টু ডেভেলপ নলেজ। আমি বলে দিলাম আপনি শুনিয়ে রিসার্চে কনভার্ট করতে হবে। হ্যাঁ, এটা এবং সিজেডিএম এই ওষুধকে স্পিড আউট করার জন্য এখন আমরা হচ্ছে যেসব যেমন নীলফামারীতে করব, তারপরে হচ্ছে লালমনিরহাটে যেসব অঞ্চলে ফসল খুব ভালো হয়, যে এইগুলোতে হচ্ছে আমরা প্ল্যানিং এ আসি। আর আপনি যেটা বললেন এই যে নলেজটাকে স্প্রেড আউট করে দেওয়ার জন্য, কিন্তু যে সিজেডিএম থেকে ইমামদেরকে নিয়ে কিন্তু একটা কনফারেন্স করে, হ্যাঁ, যেখানে প্রায় হচ্ছে
কত আসছিল স্যার, প্রায় হচ্ছে 400 400 ইমাম আমরা এক জায়গায় করেছি। এদেরকে কিন্তু আমরা ইউসুফল কাজের এই যে জাকাতের বিধিবিধান এই বইটা দিয়েছি এবং সারা বছর তাদেরকে আমরা কুরিয়ারে বই পাঠাচ্ছি, হ্যাঁ, এবং হচ্ছে তাদেরকে নিয়ে ওয়ার্কশপ করছি, যাতে হচ্ছে যার কারণে মসজিদগুলোতে জাকাত কিন্তু খুব একটা নির্দিষ্ট ওই এক রোজার মাসে একটু নির্দিষ্ট করে বলে। এখন দেখলাম একটু চেঞ্জ হয়েছে, আমরা তাদেরকে এইগুলোকে জানানোর ফলে তারা একটা দেখলাম যে বক্তৃতা একটু বড় করছে, হ্যাঁ, কিছু হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স শেয়ার করতেছে, হ্যাঁ। তো এইটা আমরা খুতবা তৈরি করছি, জাকাতের খুতবা আছে না, হ্যাঁ, শুধু স্পেশালি জাকাতের উপরে শুধু একটা সেশনে তার বক্তৃতা করবে, এই কাজগুলো কিন্তু আমরা করতেছি দাওয়া অ্যাক্টিভিটিজের শেয়ার। সো এই শারিয়াবের সাথে যদি আমি একটু অ্যাড করি, সেটা হলো সিজেরএম কিন্তু দারুণভাবে কাজ করতেছে। ওই বইগুলো অনেক বড়। আমার নিয়ত যেটা, ওই বইগুলোকে 100 পেজ বা 50 পেজ সেটাই করছি ইনশাআল্লাহ, মানে এইটা ধরেন একটা আমি চেয়েছিলাম পরে বলবো, কিন্তু আসতে বলতে হয় সেটা যে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট শুধু এই বিষয়গুলোকে অ্যাড্রেস করে ইন্ডিভিজুয়াল, এবং আমরা এই যে বিষয়গুলো আসছে অনেকগুলো বিষয়কে আমরা অ্যাড্রেস করছি ইতিমধ্যে। আমরা অবসরের কথা আসছে, জাকাতের কথা তো আছেই, এবং আমরা সারা বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরিগুলোতে পাঠাচ্ছি, এবং হোসেন জিলুর রহমান বা লাইনে যারা যারা ভালো করে কাজ করে, হাসান কবির হাসান আমার বন্ধু, তাদের লেখা বইগুলোকে আমরা এই সমস্ত জায়গাতে পাঠাচ্ছি। এই মাসেও ইসলামিক ফাউন্ডেশনের যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলোর মধ্যে আমরা পাঠিয়েছি। ঠিক আছে, দারুণ মানে কাজ হচ্ছে, ইনশাআল্লাহ চালাবো ইনশাআল্লাহ। আর একটা বিষয় একটু জানিয়ে রাখি, সেটা হলো আমাদের এই জিএসআইএসএফ করার ক্ষেত্রে প্রথম চিন্তাটা ছিল কিন্তু শুধু রিসার্চ, যে আমরা এগুলোর উপর রিসার্চ করব। তো পরবর্তীতে আমরা যেটা দেখলাম, যারা রিসার্চার তারা প্র্যাকটিক্যাল ফিল্ডে নাই, যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে আছে এরা রিসার্চে নেই। কিন্তু আমরা যখন ভাবলাম যে উই নিড কম্বিনেশন, তখন আমরা চিন্তা করলাম যে আমাদের একটা গ্রুপ থাকবে যে রিসার্চ গুলো নিয়ে তারা কাজ করবে, আর একটা গ্রুপ হলো এটা ইমপ্লিমেন্টেশনে কাজ করবে। রিসার্চ আনলেস ইমপ্লিমেন্টেড, লাভ কি? লাভ তো নেই। সো এনআইএফ ভাই, আপনি শুনতেছেন আমাদের জিএসআই আইএসএফ নিয়ে যারা ভালো রিসার্চার বর্তমান বিশ্বে, আমরা সবাইকে একত্রিত করার চেষ্টা করতেছি।